আসসালামু আলাইকুম। রেসপেক্টেড ভিসি অ্যান্ড আমার প্রান্তীয় অডিয়েন্স যারা আছেন। তো সবাইকে আমি ঢাকা থেকে একটা শুভেচ্ছা নিয়ে আসছি এবং কুমিল্লাতে এই ফার্স্ট আসছি। সো আশা করি আমি অনেক শুভেচ্ছা আপনার জন্য নিয়ে আসছি। বাট বেসিক্যালি আমি একজন স্টোরি টেলার। মানে আমার যে অ্যাডলটা দিল বড় একটা অ্যাডল দিছে। আমি আসলে অত বড় না। একটু লম্বা মানুষ বাট অত বড় না। সো আমি বেসিক্যালি একজন স্টোরি টেলার এবং আগামী নেক্সট 20 মিনিটস আমি স্টোরি বলার চেষ্টা করব। ইজ ইট ওকে? ওকে। অনেক বড় জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমার নাই। সেজন্য আমি ছোট ইয়ে করব। আর্মিতে ছিলাম এটা আপনারা জানেন। তো আর্মিতে থাকা অবস্থায় ২ টা বড় এক্সারসাইজ হয় বছরে। একটা হচ্ছে শীতকালের এক্সারসাইজ, আরেকটা হচ্ছে গ্রীষ্মকালের এক্সারসাইজ। তো শীতকালের এক্সারসাইজ এই কাতলাতে এক্সারসাইজ ১ মাসের। আর বর্ষাকালের এক্সারসাইজ হচ্ছে এই যে শুরু থেকে দেখতে পাচ্ছেন, এই ঝড় বৃষ্টি তবে আগে আস্তে আস্তে এক্সারসাইজ করা। কারণ বাংলাদেশকে বলা হয় ডিফেন্ডার্স প্যারাডাইস। আর ডিফেন্ডার প্যারাডাইস এই জন্য বলা হয় সেটা হচ্ছে যে আমাদেরকে পৃথিবীর যেকোনো আর্মি যদি অ্যাটাক করার চেষ্টা করে, আমরা টানতে খিস্তে যুদ্ধ নিয়ে যাবো বর্ষাকাল পর্যন্ত। কারণ বর্ষাকালে আমরা আনবিটেবল। বর্ষাকালে আপনি আকাশ থেকে দোন তুলতে পারে টুস করে কাদার ভিতরে ডুবে যায়। আপনি বড় করে ট্যাঙ্ক নিয়ে আসবেন, কই যাবেন? এই ক্ষেতের ভিতরে ট্যাঙ্ক আটকা যাবে। এজন্য অনেকে আমাকে বলে মাঝে ফিল্ড ঢুকে, "স্যার আমাদের অ্যাদ্রাম, স্করপিওন এই বড় ট্যাঙ্ক নাই কেন?" আরে ভাই ওইসব বড় ট্যাঙ্ক হচ্ছে পাথুরে এলাকার জন্য, বড় হইয়ের জন্য। ওইটা এখন আনবো চলবেই না। ১০ বছর যাওয়ার পরে হবে করতে শেষ। সো এইজন্য আমরা বর্ষাকালের এই ট্রেনিংটা খুব ইম্পর্টেন্স দিয়ে করি। তো একবার আমি একটু মেজর হিসেবে আমার টিম নিয়ে গেলাম বর্ষাকালের ট্রেনিং করার জন্য। এখন এমন জায়গায় পৌঁছেছি যে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। কিন্তু আশেপাশে শুকনা জায়গা নাই। কারণ আমার সাথে ১০০ জন সোলজার আছে। রাত্রেবেলা তো শুকনো একটা জায়গা লাগবেই ঘুমানোর জন্য। তারপর না বাকি অন্য কিছু করব। একটা ছোট্ট বাগান বাড়ির মতো এলাকা দেখতে পেলাম। তো আমি আমার যে জেসিবি আছে তাকে বললাম, সহকর্মীকে বললাম, "একটু দেখেন।" তো আর্মিতে আবার এক্সারসাইজ বোঝার পরে আপনি যদি কোথাও থাকতে চান তাহলে ৩ টা স্টেপ। নাম্বার হচ্ছে যেখানে থাকতে চাইলেন তার কাছ থেকে অনুমতি নিতে হবে। নাম্বার 2 আপনি যত সময় থাকবেন যাওয়ার সময় যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে এটা বলে ক্রম ড্যামেজ। আপনি ক্রম ড্যামেজ দিতে হবে। যেমন আপনি গর্ত খুঁড়লেন, উনি বললেন, "না, আপনার তো আমার উঠান নষ্ট করে ফেলছেন।" তাহলে ওনাকে ড্যামেজ দিতে হবে। আর লাস্টে আপনার একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে উনার কাছ থেকে যে, আমরা আপনার এখানে ১ দিন অথবা ২ দিন ছিলাম। কিন্তু কায়িক কোনো ক্ষতি এমন কোনো ক্ষতি হয় নাই যেটার জন্য আপনি এখন অসন্তুষ্ট। তো আমার জেসি গেল, যাওয়ার পরে বাগান বাড়ির যে কেয়ারটেকার আছে উনি ওনাকে বললেন যে, "আমরা একটু রাতটা এখানে থাকতে চাই।" তো যথারীতি ও ভদ্রলোক কেয়ারটেকার ভদ্রলোক ফোন দিলেন হচ্ছে যে মালিকটাকে। তো মালিক না অ্যাকচুয়ালি মালকিন ছিলেন। তো ওই ভদ্রমহিলা বলল যে, "না, আমার এটার ভিতরে আমি থাকতে পারব না।" তো কেন থাকতে দিবে না? না, না, ওনারা থাকবেন না। এরা ঘোরাঘুরি করে আমার বাগান বাড়ি নষ্ট করে ফেলবে, হ্যান-ত্যান। দিবে না। তো আমার জেসি ভাই এসে বলল, "স্যার দিবে না থাকতে।" তো আমি চিন্তা করলাম যে why not গিয়ে খাই। কারণ সন্ধ্যা হয়ে গেছে। এখন আবার এই তোর ১০০ এর ভিতরে কোথায় যাবো? এত জায়গায় যাবো, একটু সেট হতে হবে, ওইদিকে খাবে, এই তো। তা আমি বললাম যে, "একটু ভদ্রমহিলাকে ফোন দেন।" তো ভদ্রমহিলাকে ফোন দেওয়া হলো। তো কেয়ারটেকারের ফোনটা আবার হচ্ছে ওই যে আগেকার দিনের বাটন ফোন টাইপের ফোন। মানে লাউড স্পিকার দেওয়া লাগে না। এমনি শোনা যায়। তো ওর কাছ থেকে ফোন ধরছে, "হ্যাঁ, কি আবার কি?" এখন বলতেছে যে, "একটু স্যার কথা বলবে।" তো বললাম, "আচ্ছা ঠিক আছে দেন।" কাগজ দিল। জি বলে নেন। আমি বললাম যে, "মা, আপনি ফোনটা আপনার আম্মাকে দেন।" মহিলা একটু থতমত হয়ে গেল। "না ভাই আমিই বলছি।" "আব্বা আপনি? মানে এটা আপনার বলা? আমি তো ভাবছি যে মাথা এটা আসলে আপনি মেয়ে।" "ও না ভাই অনেকেই বলে এরকম।" অ্যান্ড দেন আমার যে সহকর্মী ছিল আচ্ছা। তো আমরা ছিলাম ওখানে ২ দিন ছিলাম এবং মানে আমি ফার্স্ট এ বললাম যে, আপনি আপামরি বলি, এত সুন্দর বাগানদারি ঢুকতে ভয় লাগতেছিল। তো আপনি যদি থাকতে দিলেনই না, দেওয়াই তো উচিত না। এটা সৈনিক তো আমরা। আমরা নিশ্চয়ই বুঝবো জায়গা ইয়ে করবো ওইটাই তো।" না আমার সঙ্গে ঘোরাঘুরি করবেন আপনারা এই জন্য। না, না, এটা তো শীতকালের না। শীতকালে ঘোরাঘুরি করি। গ্রীষ্মকালে ঘোরাঘুরি করি না। বাট আপনি যদি থাকতে দিলেন না জাস্ট আপনাকে সালামটা দেওয়ার জন্য ফোন দিছি। "না, না ভাই আপনি কিন্তু অবশ্যই থাকবেন। এই ক্যাবটা ফেরত দেন তো। ওনারা থাকবে এবং মাছ ধরবেন। বড় মাছ ধরবেন। ধরে আমাদেরকে খাওয়াবেন।" সো ছোট্ট একটা লেসন এখান থেকে শিখলাম। সেটা হচ্ছে রাইট কমিউনিকেশন ইজ সুপার পাওয়ার। রাইট? মানে প্রপারলি পিচ করতে গেলে you can sell anything. You can sell বিরিয়ানি also. মিশন করতে চাই ২০০৯ সালে। তখন আমি একটা গ্রামে যাই। এই গ্রামটা হচ্ছে তপস্যাদের গ্রাম। আপনি যে ছবি দেখতেছেন এটা? মানে অরিজিনাল ছবিটাতেই একটু আর্টিস্টিক ভাবে উপস্থাপন করা হয়েছে। খুব সুন্দর বাসা না? ঠিক এরকম বাসায় থাকে ওরা। তো আমার এক সহকর্মী একটা বাচ্চাকে একটা আপেল খেতে দিছে। সে আপেলটা নিয়ে বুলোর মতো করে ভাঙার চেষ্টা করতেছে। মানে কখনো আপেল দেখে নাই। কখনো ব্যাংক নেট দেখে নাই। নো মোবাইল, নো টিভি। মানে সহ্যতার কোনো ছোঁয়া নাই। স্টিল যেটা আমাকে খুব মানে ওখানে ইনফ্লুয়েন্স করলো সেটা হচ্ছে যে হাউ লিটল উই নিড টু লিভ আ ফুল লাইফ। তো আমি আমার নেক্সট সহযোদ্ধা যারা আছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব
যে ডোন্ট বি গ্রিডি, উই ডোন্ট মুভ আ লট। মানে একটা ফুল লাইফ, একটা স্যাটিসফাইড লাইফ, একটা কন্টেন্টেড লাইফ লিড করার জন্য আসলেও অনেক বেশি দরকার নেই। ওই যে আগেরটা যেটা বললাম, আইডেন্টিফাই ইউর নিড অ্যান্ড অ্যাকর্ডিংলি ট্রাই টু গেইন ইট অ্যান্ড ইউ উইল ফাইন্ড হ্যাপিনেস। ওই যেটা বললাম যে আমার এক প্লেট বিরিয়ানি হাসিল হয়ে যাওয়ার পরে আমি বই পড়ি, আমি ইউটিউবিং করি, আমি কানেক্টিভিটি বাড়াই। মোস্ট ইম্পর্টেন্টলি আমার ফ্যামিলির সাথে একটু টাইম দেওয়ার চেষ্টা করি। এটা খুবই ভালো লাগে আমার কাছে। আই ডোন্ট নো স্যার, ইজ ইট ওকে? এবার আমার জীবনের গল্প না, আরেকটা বাচ্চার জীবনের গল্প বলবো। এই ছোট বাচ্চা একদিন একটা চিঠি নিয়ে আসছে, তার মাকে দিছে চিঠি। চিঠি পড়ে মা কাঁদতেছে। বাচ্চা বলতেছে যে, "মা চিঠি পড়ে কেন কাঁদতেছে? স্কুলের চিঠি।" তো জিজ্ঞেস করছে, "মা চিঠিতে কি লেখা?" তো মা বলছে যে, "চিঠিতে লেখা যে আপনার ছেলে এত মেধাবী যে আমাদের স্কুলে এই ছেলেটাকে পড়ানোর মতো কোনো টিচার নাই। আপনার বাচ্চাকে আপনার স্কুলে পাঠাবেন না, আপনার বাসায় রেখে পড়ান।" তারপরে ওই ছেলেটা বড় হয়েছে এবং তার নাম হয়ে গেল টমাস আলভা এডিসন। বিশাল বিজ্ঞানী। কয়েকদিন বাসায় ধরে খুঁজতে খুঁজতে সে ওই চিঠিটা খুঁজে পাইছে। তাই তার খুব কিউরিওসিটি হলো যে মা এই চিঠি পড়ে কাঁদছিল, তো খুললো। খোলার পর দেখে যে ওখানে লেখা যে, "ইওর মানে সান ইজ সাচ এ স্টুপিড" যে আমাদের স্কুলের যে স্ট্যান্ডার্ড আছে, ওই স্ট্যান্ডার্ড সে যায় না। সুতরাং তাকে অন্য দিন স্কুলে পাঠান অথবা বাড়িতে রাখেন। অ্যান্ড এডিসন ওয়াজ ক্রাইং। তো সবসময় সরল নমিনেশন ধরা হবে হয় না। আমাদের কিছু দেখবেন যে পলিটিক আছে, যেখানে যাবে, "এই তোমার তো ঠিক নাই। এই তোমার তো এটা হয় নাই। এই তোমার তো জেনজি, তুমি কি বোঝো?" নো। আর সামটাইমস লিমিটেশন হাইড করলে তাকে একটা গ্রোথ চান্স দেয়া যায়। আর যখন আপনি কাউকে গ্রোথ চান্স দিবেন আর এর ভিতরে যদি ট্রু ডেডিকেশন থাকে, সে ড্যাম হয়ে গাছে উঠবে। ব্রিটিশ কিংয়ের ছবি। বাট আমার গল্পটা ওই কিংয়ের না। মানে মুরগি নিয়েও আমাকে অভিশাপ দিব, সুযোগ আমি দিচ্ছি না। এই জন্য আগে ডিসপ্লে না দিল, যেটা ওরা গল্প না। জাস্ট প্রতীকী অর্থে এই ছবিটি দিয়েছি। তো একবার এক রাজা শিকার করতে গিয়ে তার বুদ্ধাল বিড়িটা কেটে পড়ে গেছে। তো তার সাথে যে সহশিকারী ছিল, সে বলছে রাজামশাই আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো রাজা বিরক্ত হয়ে করে জেলে পাঠা করে দিলে একে প্রস্তুত। কিছুদিন পরে রাজা আবার বেরোছে শিকার করার জন্য। আরো ঘটনা চক্রে যেতে হয়েছে যে ঘোড়া পথ ভুলে একটা জলি এরিয়া রেখে ডুবে গেছে, আর জলিরা তাকে ঘেরাও করছে। ঘেরাও করে রাজার নদর দোদ এবং নাবিষ্ণুর চেহারা দেখে তারা বলতেছে এটাকে বলি দেওয়া হবে এখন। তো বাইরা যখন মনে করে যে বলি দেওয়া শুরু করছে, তখন দেখে যে আঙুল নাই, তখন খুপে জিনিসটা বলি দেওয়া যায় না, তোরা ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, ছেড়ে দেওয়ার পরে সে এসে বলে শিকারি করে জেলে গিয়ে ঢুকেছিলাম, বাইর করো। বাইর করার বলে, শোনো, আল্লাহ আসলে জাগরা ভালোর জন্যই করে, কিন্তু তুমি যে এরকম জেল খাটলা, এটা লাভ হলো কি? ও শিকর বললো, বস, জেলে না চাইলে আপনার সাথে যেতাম, আমার তো খুব নাই, আমার তো শেষ করে শুরু। সো যখন একটা দরজা বন্ধ হয়, don't push it too hard. It might take you to the wrong room. লাইফে কিছু কিছু জিনিস যেভাবে আসল ভাবে একসেপ্ট করে নেওয়া দরকার। অনেকেই দেখবেন যে বলার চেষ্টা করে, আপত্তি করার চেষ্টা করে অনেক কিছু নিয়ে, নট হ্যাপি। বাট আমার কাছে মনে হয় যে কিছু জিনিস ইউ ক্যানট চেঞ্জ, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট অ্যাজ ইট ইজ। যেমন বাবা মা চেঞ্জ করে দেবে, আপনার সন্তান চেঞ্জ করে দেবে। এবং আরেকটা জিনিস আছে অনেকের লাইক করে দেয়, সেটা হচ্ছে আপনার বস। অ্যাকসেপ্ট ইট, ইটস বেটার টু অ্যাকসেপ্ট। যদি আন্ডার এজ কেউ আছে, সারিফি আলাল এখানে কার্ডে অ্যাডাল্ট যোগ, ওকে, এক বিবিএলের বিয়ে হয় না, মানে আর্থিক সঙ্গতি নাই, তার লাইফ স্টাইল ওরকম, তার বিয়ে হচ্ছে না, মানে তার তো জৈবিক চাহিদা আছে। তো হি ওয়াজ ট্রাইং টু মিট একটা ওদের সাথে মিশার চেষ্টা করতেছিল। তো তার যে প্রচন্ড প্রয়াস তাকে ম্যানেজ করা, এটা দেখে প্রেমের দুবি আফ্রোদিতি আকাশ থেকে খুব সদয় বোধ করলেন, বলে যে এই ছেলেটা যে পরিমাণ কষ্ট করতেছে উত্তাকে ম্যানেজ করতে, সে তার সবচেয়ে সুন্দরী যে অপসরা আছে তাকে বললে, যা তুমি গিয়ে একদিনের জন্য ওর সাথে থাকো। অপসরা টাইম আসছে, এসে দুদিনটা বলতেছে যে আমাকে প্রেমের দিদি আফ্রোদিতি পাঠিয়েছে আপনাকে সঙ্গে দেওয়ার জন্য, হাউ ক্যান আই হেল্প ইউ? দেরিল দোষ উত্তাকে ভালো মতো ধরেন তো, খুব বিস্তারিত। সামটাইমস ওভার ফোকাস ইজ ব্যাড। আপনার সাইড অপরচুনিটি চলে গেছে, আপনি একেবারে ওইটাই ফোকাস হয়ে আছে। নেক্সট তো বাজবি, নেক্সট সহযোগী যারা আসে তবে চোখ কান খোলা রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আপনি সার্টিন জিনিস ফোকাস করছেন, বাট ইফ ইউ ফাইন্ড এ বেটার অপরচুনিটি লকিং, ওয়ে নট? সরি ফর দ্য ব্যাড জোক, বাট দিস ইজ আ গুড টাইগার। ছোট বাচ্চা, টাইগারের বাচ্চা, ঠিক আছে? একদিন পথ হারায় ফেলছে। পথে পথেরা এদিক যায় ওদিক যায়, ক্ষুধায় অবস্থা খারাপ, এক ছাগল গাম্পতি এর খুঁজে পেয়েছে। পরপরই বলে যাচ্ছে, তুই হচ্ছে বাঘের বাচ্চাটা মারা যাবে, দুধ টুধ খাওয়া ওটাকে আস্তে 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 পেলে পেলে বড় করতেছে। এখন এক বান্দরের বাচ্চা, সরি আমি জাস্ট মজা করার জন্য বললাম, বান্দরের বাচ্চা, একটু বান্দর বান্দর বসিয়ে গেল যে ও আসলে দুষ্টু, সে হয়েছে পারে কি বাঘের বাচ্চা চাটি মারা। তো বাঘের বাচ্চা দেখছে যে এই তার ছাগল বালাবা মাথা দিয়ে মুতা দেয়,
তো ও করে কি ওই মাথাতে ঘুরে যাওয়ার চেষ্টা করে ওই বানরটাকে, আর বানর বালির ভেতরে এদিক ওদিক চলে যায়। একদিন চাটি খাইতে 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 ও বেচারার ভেতর বাঘ জেগে উঠছে, দিছে থাবা, বাঘও কয়েকটা টুক দিয়েও চলে গেছে। Really that isn't really strength. You may be in a different house or in a different ruin, but find your strength and fight accordingly. বাঘ যদি ছাগল হতো গুতা দিয়ে ট্রাই করতো, তাহলে বানরের চাটি খেতে খেতে শেষ হতো, ঠিক না? এই গল্পটা অনেকেই জানে, তারপরেও আমি বলছি। বয়ালি ফ্রক সিনড্রোম বলতে একটা ব্যাপার আছে। একটা মানে পাত্রীর ভেতরে 3টা ব্যাঙ ছিল। তো হঠাৎ করে কুট করে একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে 3 ব্যাঙের ভিতরে একটা ব্যাঙ ছিল, সে সন্দেহ করছে কেউ একজন চুলা জ্বালা দিছে, and he jumped. আরো 2জন ওয়েট করতেছে। ব্যাঙের একটা চমৎকার শারীরিক বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তাপমাত্রা চেঞ্জ হওয়ার সাথে সাথে তার মাসল আস্তে আস্তে অ্যাডজাস্ট করে, ফ্লাফি হয় মাসলটা। সেকেন্ড ব্যাঙ যখন পানিতে গরম হচ্ছে, ও আস্তে আস্তে বডি অ্যাডজাস্ট করার চেষ্টা করলো। তারপরে একটা সময় গিয়ে তার কাছে মনে হচ্ছে হয়েছে বিং বিয়ন্ড পয়েন্ট অফ নো রিটার্ন, সে জাম্পে বেড়ে গেছে। আর 3 নম্বর ব্যাঙ চিন্তা করলে আরেকটু বেশি ভাবি অ্যাডজাস্ট হয়ে যাবে, কিন্তু ফাইনালি ওর অ্যাডজাস্ট হয় না, বয়েলড হয়ে গেছে। তো এই জাতীয় আমরা একটা জিনিস শিখি, সেটা হচ্ছে যে ইউ মাস্ট জাম্প যখন আপনার স্ট্রেংথ আছে। আপনি দেখতেছেন চোখের সামনে যে এই জিনিসটা আস্তে আস্তে আপনার এগেইনস্টে চলে যাচ্ছে এবং আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারপরেও মানুষ না কি কারণে যেন আঁকড়ে ধরে থাকার চেষ্টা করে। সামটাইমস ইউ টু লেট ইট গো। তো এই জায়গায় যথাসময়ে জাম্প যদি আপনি নিতে না পারেন, তাহলে থার্ড জায়গায় হয়তো আপনার মাসল কলাপস করবে এবং এটা একটা ইগলের গল্প। একটা ইগল একদিন গাছের মগডালে বসে অত্যন্ত ছিল। তবে দিয়ে একটা খরগোশ যাচ্ছিল, সে খরগোশ বলতেছে যে বস আপনি তো পাচ্ছেন, আবার খাবেন না তো? আমি একটু বসে পাই না, ওকে ভরা তাই আন। তো সেও আরাম করে খরগোশ ঘুমাচ্ছে, পাশ দিয়ে এক শিয়াল যাচ্ছে, যাইতে দেখে যে আরে এত চমৎকার টার্গেট, পুরো মেরামে ঘুমায় আছে, ওটা কপ করে খাই যাচ্ছে। খাওয়ার পরে এখন ওই খরগোশের আত্মা আকাশের বাতাসে ঘুরতেছে আর আত্মনাদ করতেছে, আমার প্রতি বৈষম্য হয়েছে। কি করো না বলে ইগল তো ওখানে বসে আছে, ওরা তো খায় নাই, আমি নিচে বসে আছি, আবার খায় ফেললো। শিয়াল তারা বললো যে শোন, তুই তো চলেই যাবি, আত্মা উড়ে যাবি, যাওয়ার আগে তো বুঝায় পড়ি। নাম্বার 1, ইয়ে যে গাছের মগ ডালে বসে রেস্ট নিতেছে, এইটা সে অ্যাচিভ করছে। তুই দেখো কোথায় আছে, আমি শিয়াল ওদের ধরতে পারবো না, সুতরাং ওর রেস্ট করা দেয়। ইউ হ্যাভ বিন মাই রিচ, তোর সিকিউরিটি সিস্টেম এখন ডেভেলপ করে নাই, ইউ ক্যানট ডিল উইথ অ্যান্টিক্রস লাইক দিস। আপনি যাওয়ার আগে সেকেন্ড লেসনটা বলে দিই, সেটা হচ্ছে ইউগল পাখি কিন্তু ডালের স্ট্রেংথের উপরে ভর করে বসে না, ওর স্ট্রেংথ হচ্ছে তার নিজের পাখার উপরে, এবং সে জানে এই ডাল যদি ভেঙে যায় সে আরেকটা ডালে যেতে পারবে। চমৎকার হয়েছে না? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে একজনকে দেখতেছি খুব আয়াস করতেছে, খুব রিল্যাক্স করতেছে, আমি আমার প্রায়োরিটি জব বাদ দিয়ে আমি রিল্যাক্স করা শুরু করলাম। দিস মাইট লিড মি টু সাম ডেঞ্জার। একটু জবানি আরাম দিয়ে নিলাম, সাবজেক্টে আছে। তো একবার এক পাদ্রী এক মালকে খুব লাইক করছে, তো সে তাকে প্রেমের প্রস্তাব দিছে। তো নাম চোখ মুখ শক্ত করে বলতেছে যে আপনি স্যামুয়েলসের 10 নম্বর চ্যাপ্টারের 7 নম্বর লাইনটা পড়ছেন না পাদ্রী সাহেব? তো পান্ডিত বলে আচ্ছা ঠিক আছে, আসবে নাই। সে তো অপ্রস্তুত হয়ে তার অফিসে চলে গেল, গিয়ে স্যামুয়েলস খুলে 10 নম্বর চ্যাপ্টার 7 নম্বর লাইন লেখা আছে গো অ্যাহেড। মানে আপনি যে কাজ করেন এই কাজ যদি ভালো মতো না জানেন, তাহলে এত অপরচুনিটি মিস করবেন। পান্ডিত সাহেব যদি ঠিক মতো স্যামুয়েলসটা পড়তো, তাহলে ইন্দ্র ফ্যাসটা দেখতে পারতো। এটা হচ্ছে টার্কি, রাইট? ও টার্কির একদিন খুব শখ হলো যে আমিও উগল পাখির মতো গাছের মাপবেলা বসবো। তো তার মন খারাপ করে ঘোরাফেরা করতেছে, তো পাশ দিয়ে যাচ্ছে এক ষাঁড়, এই ষাঁড়টা পরে আরেকটা বেলপে আসবে। এই ষাঁড় এসে বললো কি এটা কি প্রবণ খারাপ কেন? তো বলছো দেখো আমি কি দেখতে খারাপ? ইগল পাখি গাছের মগডালে বসা খাই যায়, কিন্তু আমি নিজে খাওয়া দাওয়া করি, আমার তো মোরাল ডাউন হয়ে যায়, আমি বেসময় বোধ করি ভেতরে। এখন গুরু যে ষাঁড়টা ছিল, ষাঁড়টা বললে না 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 ইউ ডোন্ট ফিল লাইক দ্যাট, আমার যে গোবর আছে ওই গোবরে অনেক ভাইটামিন আছে, তুই প্রতিদিন একটু করে খাও, খেয়ে একডাল করে উঠতে থাকো। তো কাউকে চিন্তা করলো কেউ কাউরা গুড, পরে বলবে আমরা জানবো কাউরা গুড। সে খেতে খেতে একডাল করে একদম মগডালে উঠে গেছে। মগডালে ইয়া আমি উড়ে গেছি মগডালে। তার যে শীতল যাচ্ছিল সে দেখে জানে মগডালের তর তাজা একটা টার্কি সে বুড়ি করে ফেলে দিচ্ছে। এখান থেকে একটা ছোট্ট লেসন আমাদের আছে, সেটা হচ্ছে
যে দুটো লেসন আছে, একটা মেইন লেসন, একটা বোনাস লেসন। মেইন লেসনটা হচ্ছে বুলশিট, মানে গুরুগুলোকে বুলশিট বলে নাকি, বুলশিট খেয়ে খেয়ে আপনি একটা সার্টেন লেভেলে উঠে যেতে পারবেন, ডব্লিউচিপে চাকরি পেয়ে যেতে পারেন। মানে এই চাকরির টিকায় রাখার জন্য আপনার মেরিট লাগবে, বুঝছিলেন না? বুঝি নাই? মানে ডব্লিউচিপে চাকরি পাবেন আপনি বিভিন্ন ধরনের সিস্টেম করে, কিন্তু এই পথটা ধরে রাখার জন্য আপনার কিন্তু ক্যাপাসিটি লাগবে। আর নেক্সট যেটা হচ্ছে, যখন আপনি সাকসেস পান তখন আওয়াজ কম করবেন, কারণ আপনি যখন বেশি আওয়াজ করে ফেলেন তখন এনিমিরা আকৃষ্ট হয়। সুতরাং ইউ নিড টু নো দ্য আর্ট অফ এনজয়িং ইউর সাকসেস। আর্লি এনজয়মেন্টটা ভালো না, ওভার এনজয়মেন্টও ভালো না, ব্যালেন্স থাকতে হবে। I think I'm at the last slide of my presentation today. I'm sorry it was long, it was to some extent vulgar. Let's go to the last story. দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আরেকটা বিশ্বযুদ্ধ ছিল, এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রেঞ্চ লাইনে যুদ্ধ হতো, এই লাইন ধরে জার্মান ফ্রেঞ্চ, এই লাইন ধরে ব্রিটিশ ফ্রেঞ্চ। তো দুই ট্রেস লাইনের মাঝখানে যে এরিয়া আছে এটাকে বলা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। তো একদিন ব্রিটিশদের একটা পেট্রোল, মানে 10 জনের একটা দল এই নো ম্যানস ল্যান্ডের এখানে গেছিল অপারেশন করতে, তখন জার্মানরা গুলি করার কারণে এই পেট্রোলটা বিধ্বস্ত হয়ে যায়, সবাই মারা গেছে, শুধু টম নামে একটা সৈনিক বেঁচে ছিল। তো টম তখন হেল্প হেল্প বলে চিল্লাচ্ছিল। তো ব্রিটিশদের যে ফার্স্ট লাইন ছিল ওখানে টমের এক ফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে হ্যারি। হ্যারি তখন তার ক্যাপ্টেনকে বললো, ক্যাপ্টেন আই ওয়ান্ট টু গো অ্যান্ড ব্রিং টম। তো ক্যাপ্টেন বললো যে টমের যে অবস্থা ও তো আর বাঁচলো না, এবং তুমি ওকে আনতে গেলে পরে আবার যদি জার্মানরা গুলি করে তাহলে তুমিও মারা যাবা, আই ক্যানট অ্যালাউ। কিন্তু হ্যারি বললো না আমি যাবো। তো ক্যাপ্টেন তখন বললো ঠিক আছে যাও। তো সে একটা সাদা পতাকা উড়ালো, সাদা পতাকা উড়ে তারপর রওনা দিল। যুদ্ধের ক্ষেত্রে আমরা একটু লেহাজ ফলো করি, সেটা হচ্ছে যখন শত্রুপক্ষের কেউ সাদা পতাকা এড়ায় তখন নর্মালি আমরা গুলি করি না, সে জার্মানটা গুলি করবে না। তো হ্যারি হেঁটে হেঁটে টমের কাছে আসলো, আসার পরে টমের ডেড বডিটা কাঁধে করে নিয়ে আবার ব্যাক করলো। ব্যাক করার পর ক্যাপ্টেন বললো যে হ্যারি অযথা একটা রিস্ক নিলা, মানে প্যান তো মারাই গেল। তখন হ্যারি বললো লুক ক্যাপ, আমি যখন প্যানের কাছে পৌঁছাই তখন কিন্তু টম বেঁচে ছিল, এবং আমাকে দেখার পরে বললো হ্যারি আমি জানতাম তুমি আসবা। দ্যাট ইজ অ্যান অ্যাচিভমেন্ট, দ্যাট ইজ লাইফ। সো অনেকে দেখবেন যে সামান্য সুবিধার জন্য ফ্রেন্ডশিপ করে, যে সার্ভিস আপনি টাকাটা কিনতে পারেন না এটার জন্য ফ্রেন্ডশিপ করার দরকার নেই। ফ্রেন্ডশিপ করতে হয় ওই সার্ভিসের জন্য যে সার্ভিস মানি ক্যানট বাই। থ্যাংক ইউ সো মাচ।